তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেন। আমরা সাধারণত স্যামি জেনকে খুব একটা গুরুত্ব দিই না, খুবই আন্ডাররেটেড একজন সুপারস্টার হচ্ছে স্যামি জেন। কিন্তু স্যামি জেন নামে একটা বড় রেকর্ড রয়েছে, আর সেই রেকর্ডটা হচ্ছে যে আগের বছর রেসলমেনিয়াতে মানে রেসলমেনিয়া 39-এ স্যামি জেন কেভিন ওমেন্সের সাথে টিম বানায়, আর উসোস যে ছিল ডাব্লিউডাব্লিউইর লংগেস্ট রেনিং ট্যাগ টিম চ্যাম্পিয়ন তাদেরকে হারিয়ে তাদের টাইটেল রেনটা শেষ করে আর নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়। আর ঠিক তার পরের বছরই রেসলমেনিয়া 40-তে মানে এই বছরে ডাব্লিউডাব্লিউইর ইতিহাসের সবথেকে লংগেস্ট রেনিং ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন গান্থারকে হারিয়ে তারও টাইটেল রেনটা এন্ড করে। মানে আগের বছর সবথেকে লম্বা ট্যাগ টিম টাইটেল রেন এন্ড করে, আর এবারে সবথেকে লম্বা ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ রেন এন্ড করে। তো এই একটা বড় রেকর্ড স্যামি জেনের নামে রয়েছে। পরপর দুটো রেসলমেনিয়াতে দুটো বড় টাইটেল রেন সে এন্ড করে। আর এই কথা আমরা দেখতে পেলাম যে ডেমান প্রিস্ট আর রিয়া রিপ্লিকে কত বেশি মার খেতে হলো, যেটা আরেকটা বড় প্রমাণ যে তুমি যখন হিল আছো তখনই তোমার বুকিং ভালো হবে, তুমি সবাইকে মেরে মুড়ে পালি বেড়াতে পারবে। কিন্তু যখনই তুমি ফেস হচ্ছ তখন তোমাকে বহুত মার খেতে হবে, মানে 10 বার মার খাওয়ার পর একবার হয়তো বদলা নেওয়ার সময় তোমার আসবে। তো ডাব্লিউডাব্লিউইতে ফেস সুপারস্টারদের এটাই হচ্ছে রিয়ালিটি, প্রথম থেকে শেষ পর্যন্ত ফেসদের ওপরেই যত অন্যায় অত্যাচার মারামারি সব তাদের ওপর দিয়েই যাবে, আর শেষ পর্যন্ত লাস্টে গিয়ে হয়তো একটা ম্যাচ জিতবে। এটাই হচ্ছে ফেস সুপারস্টারের জীবন ডাব্লিউডাব্লিউইতে। এতদিন কিন্তু ডেমন প্রিস্ট আর রিয়া রিপ্লিকে কেউ ছুতেও পারতো না, খুবই ডমিনেটিং ভাবে বুক করা হতো, আর এখন তাদের হাল তোমরা দেখে নিতে পারছো। আর এই যে ডেমন প্রিস্ট আর রিয়া রিপ্লি এই দুই ভাই বোনের যে টিম বানানো হয়েছে, এই টিমের নাম দেওয়া হয়েছে দ্য টেরর টুইন। তো এখন আমরা ডেমন প্রিস্ট আর রিয়া রিপ্লির এই দুজনের টিমকে টেরর টুইন নামেই চিনবো। আর এমনটা দেখানো হচ্ছে যে এরা দুজন পুরোপুরি ভাই বোনের মতো সম্পর্ক। তো খুবই ভালো একটা টিম বানানো হচ্ছে। রিয়া রিপ্লিও ফিমেল ডিভিশনে সব থেকে এখন বলতে পারো সব থেকে স্ট্রং সুপারস্টার, আর ডেমন প্রিস্টের ক্যারেক্টারটা তো ধীরে ধীরে একটা ভালো লেভেলে যাচ্ছেই। আর এই টেরর টুইন্সের সাথে ব্যাসিন বার্লিনেতে ডমিনিক মিস্টেরিও আর লিভ মর্গানের একটা মিক্সড ট্যাগ টিম ম্যাচও বুক করে দেওয়া হয়েছে। সম্ভবত সেখানে আমরা ডমিনিক মিস্টেরিওকে মামি রিয়া রিপ্লির হাতে মার খেতে দেখতে পাবো। তাছাড়া এমনিতেও যতবার মানডে নাইট ড্রতে ডমিনিকের মার খাওয়ার চান্স এসছে, রিয়া রিপ্লির হাতে লিভ মর্গান এসে তাকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু এইবারে ফাইনালি ডমডম হয়তো তার পুরনো মামির কাছে মার খেতে চলেছে। আর আমরা সেমাস আর পিটডানের মধ্যে একটা খুবই ভালো ম্যাচ দেখতে পেলাম। ম্যাচের এন্ডিংটা তো দারুণ হয়েছে। ম্যাচের এন্ডিংয়ে আমরা দেখতে পেলাম যে পিটডান এখানে নিজের মতোই সেমাসকে কর্নারে নিয়ে গিয়ে মারছে, আর যার ফলে সেমাস বহুত রেগে যায়, আর আউট অফ নোওয়্যার যেমন একটা আরকেও আসে তেমন একটা ব্রো কিক সেমাস পিটডানকে মেরে দেয়, যেটা পিটডান আর আমরা কেউই এক্সপেক্ট করিনি। আর একটা ব্রো কিক খাওয়ার পর পিটডানের সমস্ত তেলমেরি বন্ধ হয়ে যায়। তো এত লাফালাফি করার কোনো ফল তো হলো না, একটা ব্রো কিক খেলো, তাও ব্রো কিকটা এমন একটা সময় এলো যেটা কেউ বুঝতেই পারলো না। আর ব্যাস এখানেই মনে হচ্ছে পিটডানের আর সেমাসের রাইভালরি হয়তো এন্ড হয়ে যাবে, কারণ অলরেডি আমরা এদের মধ্যে দুটো ম্যাচ তো দেখেই নিলাম, আর এখানে সেমাস জিতে গেছে, যেটা খুবই ভালো কথা। তো এবার দেখতে হবে যে সেমাসের ফিউচার ডাইরেকশন কি হয়। আর এবার একটু কেভিন ওমেন্সকে নিয়ে কথা বলা যাক। তো কোডির সাথে কেভিন ওমেন্সের যে ম্যাচটা হতে চলেছে এটা তার 10 নম্বর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ। আর এর আগে কেভিন ওমেন্স 9খানা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ পেয়েছে, আর প্রত্যেকটা সে হেরেছে। আর কোডির কাছে যে ম্যাচটা আছে এটা তো অবশ্যই হারবে, আর এখানে এইটা নিয়ে হয়ে যাবে তার 10 নম্বর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ম্যাচ যেটা সে হেরেছে। তো কেভিন ওমেন্সের বুকিং তো খুবই খারাপ চলছে, আর দেখতে হবে এটা প্রায় ড্রু ম্যাকিন্টায়ারের মতো হয়ে যাচ্ছে। ড্রু ম্যাকিন্টায়ার একটা না 16টা না 17টা চ্যাম্পিয়নশিপ ম্যাচ হেরেছে, আর এখানে কেভিন ওমেন্সও সেই দলেই নাম লিখাচ্ছে। তো মনে হচ্ছে এবার কেভিন ওমেন্সেরও যে হিল টার্ন হওয়ার যে খবরটা উড়ে উড়ে আসছে সেটাও সত্যি হতে চলেছে, কারণ এত খারাপ দিন যাচ্ছে, এবার তো ক্যারেক্টারে একটা বড় চেঞ্জ দরকার। আর মানডে নাইট ড্র থেকে আরেকটা জিনিস কনফার্ম হলো যে আমরা প্যাট ম্যাকাফি আর মাইকেল কোলকে আবার সেই 2025 সালের জানুয়ারি মাসে যখন র নেটফ্লিক্সের ওপরে যাবে তখন থেকেই আবার একসাথে দেখতে পাবো। তার কারণটা হচ্ছে যে মাইকেল কোলকে তো শিফট করে দেওয়া হয়েছে স্ম্যাকডাউনে, আর এখানে প্যাট ম্যাকাফি হচ্ছে ESPN-এ কলেজ ফুটবলের একটা টুর্নামেন্ট হচ্ছে, যার ফলে তাকে সেখানে ডিউটিতে যেতে হবে, আর সেই জন্য সে এখন কমেন্ট্রি করতে পারবে না আপাতত বেশ কিছু সময়। তাই আমরা তাকে একেবারে সেই জানুয়ারি মাসেই দেখতে পাবো। আর যেহেতু নেটফ্লিক্সের ওপর আসছে তাই মাইকেল কোল আর প্যাট ম্যাকাফি দুজনেই একসাথে রিইউনাইট হবে জানুয়ারি মাসে। আর এই ফটোতে তোমরা দেখতে পাচ্ছ যে রিয়া রিপ্লির হাতে এখানে আমরা জে উসোর ইট লেখা ব্রেসলেট দেখতে পাচ্ছি। এখন তো এই ব্রেসলেটের খুবই চল উঠেছে দেখতে পাচ্ছি। সিএম পাঙ্ক ড্রু ম্যাকিন্টায়ার তো ব্রেসলেটের ওপরেই নির্ভর করে তাদের রাইভালরি এগিয়ে নিয়ে যাচ্ছে। লিভ মর্গানকেও সবাই ব্রেসলেট গিফট করছে, আর এখন রিয়া রিপ্লির হাতে জে উসোর ইট লেখা ব্রেসলেট। আর এখন যেমনটা কিছুদিন আগে মনে হচ্ছিল যে রিয়া রিপ্লি আর জেউস হয়তো একই স্টোরি লাইনে আসবে, কিন্তু মাঝখানে দেখলাম যে সেটা পুরো স্টপ হয়ে গেছিলো, কিন্তু এখন আবার সেটা আবার চাগার দিয়ে উঠেছে।
মনে হচ্ছে হয়তো জেউসের সাথে রিয়া রিপ্লির আমরা কোনো একটা স্টোরি লাইন অ্যাঙ্গেল দেখতে পাবো ফিউচারে, কারণ হিন্ট তো আবার সেরকমই আমরা দেখতে পাচ্ছি। আর আমরা ইমার্জেনার ড্রতে দেখতে পেলাম যে আগের সপ্তাহের মতো এই সপ্তাহতেও গান্থারকে আর কেউ খেতে হলো, যার মানেটা হচ্ছে যে র্যান্ডি অর্টনকে এই বিল্ড আপে খুবই স্ট্রং দেখানো হচ্ছে। তার মানেটা হচ্ছে যে আমরা র্যান্ডি অর্টনের হারার চান্স আরও বেড়ে গেছে, কারণ আমরা জানি যে উইকলি শোতে যাকে স্ট্রং দেখানো হয় সেই কিন্তু ম্যাচটা গিয়ে হারে, কারণ ম্যাচ হেরে যাবে তখন তো অফকোর্স সে উইক দেখাবেই, তাই তাকে উইকলি শোতে একটু স্ট্রং দেখানো হয় যাতে ঘাটতিটা একটু পূরণ করা যায়। আর আমরা ডিমান প্রিস্টের সাথেও এটা দেখেছিলাম যে সামার স্ল্যামের আগে তো ডিমান প্রিস্টকে খুবই স্ট্রং বুক করা হয়েছিল, গান্থার তো কিছু করতেই পারছিল না। সাউথ অফ হেভেনের পর সাউথ অফ হেভেন আর মারের পর মার পড়ে যাচ্ছিল গান্থারের ওপরে, গান্থারকে খুবই কমজোর দেখানো হয়েছিল, কিন্তু সামার স্ল্যামেতে গান্থার গিয়ে জিতলো। তো এখন র্যান্ডি অর্টনকে খুবই স্ট্রং দেখানো হচ্ছে, প্রত্যেক সপ্তাহে একটা করে আর কেউ গান্থার খেয়ে যাচ্ছে, হয়তো পরের সপ্তাহেতেও গান্থারের কপালে একটা আর কেউ জুটবে। আর শেষমেশ ব্যাসিন বার্লিনিতে গিয়ে যেটা আমরা আশা করে আছি সেটাই আমরা দেখতে পাবো, যেটা দেখতে আমরা কেউই চাই না। আমি তো চাইবো যে র্যান্ডি অর্টন যা হোক করে হলেও যেন জিতে যায়, কিন্তু জানি না ট্রিপল এইচ এখন কি করবে। আর পরের নিউজ হচ্ছে তোমরা পেজকে তো চিনেই থাকে, পেজ ডাব্লিউডাব্লিউই পুরনো যুগের খুব একটা পুরনো যুগের নয়, তবে ফিমেল ডিভিশনের একজন বড় স্টার ছিল। সে ইনজার্ড হয়ে যায় খুবই অল্প বয়সে, তার ফলে তাকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে হয়, কিন্তু সে আবার পুরোপুরি মেডিকেলি ক্লিয়ার হয়ে যায়, কিন্তু ডাব্লিউডাব্লিউ তাকে মেডিকেলি ক্লিয়ার করছিল না, তার ফলে সে AEWতে চলে যায় আর সেখানে গিয়ে ম্যাচ রেসেল করে। কিছুটা ড্যানিয়েল ব্র্যানের মতো বলতে পারো, তাকে মেডিকেলি ক্লিয়ার করা হচ্ছিল না, তাও সে জোর জবরদস্তি রেসলিংয়ে ফিরে আসে। তো পেজের সাথেও কিছুটা এরকম হয়, কিন্তু সে ডাব্লিউডাব্লিউ ছেড়ে একেবারে AEWতেই চলে যায় তার বাকি ক্যারিয়ার কন্টিনিউ করার জন্য। তো পেজ রিসেন্ট টাইমে তার একটা ইন্টারভিউতে এটা বলেছে যে সে ডাব্লিউডাব্লিউতে ফিরে আসার জন্য ইন্টারেস্টেড আছে আর সে একটা শেষ রান ডাব্লিউডাব্লিউতে দিতে চায়। তো আপাতত এখন AEWর সাথে আছে, হয়তো কন্ট্রাক্ট শেষ হলে ডাব্লিউডাব্লিউতে সে ফিরে আসার চান্স অনেক বেশি রয়েছে, কারণ ডাব্লিউডাব্লিউ হয়তো তাকে অ্যাপ্রোচও করবে ফিরে আসার জন্য। তো এই একটা চান্স আছে, তোমাদেরকে জানিয়ে দিলাম যে পেজও কিন্তু একদিন ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে পারে। আর জন সিনা তার একটা ইন্টারভিউতে এটা বলে যে রোমান রেন্স হচ্ছে তার কাছে ডাব্লিউডাব্লিউর সমস্ত সময়ের মানে ডাব্লিউডাব্লিউর ইতিহাসের গ্রেটেস্ট অফ অল টাইম সুপারস্টার। আর এখানে সে রোমান রেন্সকে পুরো পার্টিকুলার হিসাবে বলেছে। এর আগে জন সিনা বলেছিল যে তার গ্রেটেস্ট অফ অল টাইমের একটা লিস্ট আছে, যেখানে আমরা 5 জনকে দেখতে পেয়েছিলাম। এখানে স্টোন কোল্ড, স্টিভ অস্টিন, রক, আন্ডারটেকার এদের মতো সুপারস্টাররা ছিল, রোমান রেন্সও ছিল। এখন সে রোমান রেন্সকে শুধুমাত্র একদম আলাদা করে বলেছে যে সে হচ্ছে তার মতে তার নিজস্ব ফেভারিট ডাব্লিউডাব্লিউর গ্রেটেস্ট অফ অল টাইম সুপারস্টার। এটা হয়তো রোমান রেন্সের রিটার্নের পর যে রিয়াকশনটা রোমান রেন্স পাচ্ছে সেই রিয়াকশনটা দেখেই জন সিনা বলেছে, কারণ এরকম রিয়াকশন সচরাচর কোনো একটা সুপারস্টার পেয়ে থাকে না, কিন্তু রোমান রেন্স যেহেতু পেয়েছে তো মানতেই হবে যে হ্যাঁ সে এমন কোনো কাজ করেছে যার ফলে সে গ্রেটেস্ট অফ অল টাইম হওয়ার ডিজার্ভও করে। আর এবারে আসি আমাদের স্টোন কোল্ড স্টিভ অস্টিন আর কোডি রোডসের বিষয়। তো এখানে স্টোন কোল্ড স্টিভ অস্টিনের ব্রোকেন স্কালস একটা শো আছে ব্রোকেন স্কাল নামে, তো সেই শোতে কোডি রোডস এসেছিল, সেখানে বেশ কিছু কথাবার্তা হয়। আর স্টোন কোল্ড স্টিভ অস্টিন বলে যে রেসলম্যানিয়া 41 মানে পরের বছর যে রেসলম্যানিয়া হবে সেখানে যদি কোডি রোডসের স্টোন কোল্ড স্টিভ অস্টিনের সাহায্য প্রয়োজন হয় তাহলে সে অবশ্যই কোডি রোডসকে সাহায্য করতে আসবে। তো নাও রেসলম্যানিয়া 40তে তো সাহায্যের দরকার পড়েছিল, ডাব্লিউডাব্লিউ তাকে অ্যাপ্রোচও করেছিল, যেখানে আন্ডারটেকার আসার কথা ছিল সেখানে স্টোন কোল্ডেরই আসার কথা ছিল, কিন্তু স্টোন কোল্ড কি হয় যে বেশি টাকা চায়, আর যার ফলে ডাব্লিউডাব্লিউ বলে যে না থাক তোকে আসতে হবে না, আমরা আন্ডারটেকারকে দিয়ে কাজ চালিয়ে নেবো। তো যখন দরকার ছিল তখন তো তোমার বেশি টাকার দরকার ছিল, আর এখন যখন সাহায্যের দরকার নেই তখন যেচে সাহায্য করতে আসছে। তো সাহায্য করার ইচ্ছা থাকলে রেসলম্যানিয়া 40তেই চলে আসতো, কিন্তু এখন হয়তো মুড চেঞ্জ হয়েছে, রেসলম্যানিয়া 41-এ হয়তো আবার নতুন করে সাহায্য করার ইচ্ছা জেগেছে। আবার হয়তো দেখা গেল যে রেসলম্যানিয়া 41-এও সাহায্যের দরকার পড়বে, কিন্তু আবার টাকা বেশি চেয়ে বসলো, আর তারপর ডাব্লিউডাব্লিউ বললো থাক তোকে এবারেও আসতে হবে না। তো এই হচ্ছে সিচুয়েশন। তো চলো গাইজ, এই নিউজ ভিডিও এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউর নিউজ ভিডিওতে।